আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। খুব খিদে পেয়েছে মা, নামাজ শেষ হলে আমায় নাস্তা দিও প্লিজ। হীর শাবাবের পানে তাকিয়ে মুখে ভেঙচি কেটে জায়ে নামাজে দাঁড়ালো। নাজমা বেগম এবারও মুখে জবাব দিলেন না, ইশারায় বোঝালেন নামাজ শেষ হতে দুজনকেই নাস্তা বানিয়ে দিব। শাবাব জোরপূর্বক হেসে চলে গেল নিচের রুমে। নাজমা বেগম এসে হীরের পাশে দাঁড়ালেন। নামাজ শুরু করার আগে মনে মনে কোনো এক সূরা পড়ে আগে হীরের গায়ে ফু দিয়ে আদর করে নিলেন। অতঃপর নামাজ আরম্ভ করলেন। 7টার মধ্যে তাড়াহুড়োর উপর নাস্তা করল শাবাব। নাস্তা করেই ছুটল নিজের কাজে। শিয়ামের ব্যাপারে খোঁজ পাওয়া গিয়েছে। আফিক এমার্জেন্সি কল করে তাকে ডাকলো, তাই কোনো রকম খেয়ে ছুটল সে। হীর নাজমা বেগমের সাথে নামাজ পড়ে চলে গেল ঘুমোতে। রাতের ঘুম তাকে জাতা দিয়ে ধরেছে নামাজের পর। নাজমা বেগম তাকে নাস্তা তৈরি করা অবধি অপেক্ষা করতে বললেও সে অপেক্ষা করতে পারল না। রান্নাঘরে বসে বাড়ির সব মেহমানদের জন্য সকালের নাস্তার জোগাড় যন্তর করছেন তিনি। তাকে সাহায্য করছেন রুবি, শিলা, মনিকা আর তাদের দূরসম্পর্কের আত্মীয় দুজন ভদ্রমহিলা। এক একজন এক এক কাজে হাত লাগিয়েছে, যার দরুন নাজমা বেগমের একটু হলেও সাহায্য হচ্ছে। অন্যথা বাড়ি ভর্তি সব মেহমানদের জন্য সব নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার সব তাকে একা হাতেই সামলাতে হতো। ওদিকে শাবাব পৌঁছে গিয়েছে নিজের সিক্রেট এরিয়ায়। অফিসের ভিতর চলে গেল তাড়াহুড়োর উপর। আফিক, ইভান, মাহুদি এবং কিরণ 4 জন মিলে শাবাবেরই অপেক্ষা করছিল। শাবাব আসতেই 4 জনেই শটান হয়ে আগে তাকে স্যালুট করলো। শাবাব হাত তুলে ইশারায় বারণ করলো। নিজের চেয়ার টেনে বসতে বসতে ল্যাপটপ ওপেন করার মাঝেই প্রশ্ন করলো, আপডেট কি বলো? ইভান শাবাবের দিকে ফাইল এগিয়ে দিয়ে বলল, স্যার, সিয়ামের গ্রাম রংপুরের পঞ্চগড় জেলায়। মাকে নিয়ে বেশিরভাগ সময় সে ওখানেই পার করে। নিজের ছোট্ট দোতলা একটা বাড়ি আছে নিজেদের। নিচতলায় মা ছেলে থাকে আর উপরতলা ভাড়ে রেখেছে। সংসারে আয় রোজগার তেমন নেই বললেই চলে। এই যেমন নুন আনতে পান্তা ফুরাই। তবুও সিয়াম লেখাপড়া চালিয়ে এতদূর এসেছে। সব ক্লাসে সব সাবজেক্টেই হাই র্যাঙ্ক মার্ক। তাই পড়াশোনাটা টাকার অভাবে থেমে থাকেনি। কেউ না কেউ তার পড়াশোনার ভালো আগ্রহ এবং প্রতিবারে ফার্স্ট ক্লাস পাওয়াতে সাহায্য করেছে। ছেলেটা তার গ্রামে ভীষণ আদুরে। এমন কোনো লোক নেই যে তাকে ভালোবাসে না। ওর বাবার পেশা কি ছিল? ওর বাবা বেঁচে থাকতে ওরা কোথায় থাকতো? আফিক দ্রুত জবাব দিল, স্যার, এই প্রশ্নের জবাব আমরা কারোর কাছেই পাইনি। যাকেই জিজ্ঞাসা করেছি সেই কেমন একটা ভয়াত্মক দৃষ্টি করে ছুটে পালিয়েছে। সিয়ামের বাবার পেশা সম্বন্ধে জিজ্ঞেস করতেই সবার মাঝে যেন অজানা ভয় দেখা গেল। শাবাব চিন্তিত মুখে তাকালো আফিকের দিকে। চিন্তাক্লিষ্ট কণ্ঠে বলল, কিন্তু কেন? কিরণ বলে উঠল, এটাই রহস্য স্যার। ওরা কেউই সিয়ামের বাবার সম্বন্ধে কথা বলতে নির্ভয় হতে পারছিল না। সবাই কেমন করে যেন ভয়ে লেজ গুটিয়ে পালাচ্ছিল। শাবাব দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে নিশ্চিত থাকো বাবাইয়ের খুনের সাথে সিয়ামের বাবার মৃত্যু অতপ্রতভাবে জড়িত। স্যার, তাহলে কি আমরা খুনিদের কাছাকাছি পৌঁছে যাচ্ছি? শাবাব দীর্ঘশ্বাস ফেলে বলল, আই হোপ সো। সবকিছু রেডি রাখো। 3 দিনের মাথায় সানির বিয়ে কমপ্লিট হতেই আমরা রংপুরের অপারেশনে যাব। শাবাবের আদেশ পেয়ে 4 জনেই একত্রে বলে উঠল। বাইরে দুনিয়া আধার করা বৃষ্টি। মেহেন্দি ডিজাইনার 5 জন মহিলাই আটকে গেছেন মাঝপথে। বাড়ি থেকে কেউ তাদের আনতে না গেলে তারা পথ চিনে আসতে পারবেন না। মহা বিপদ। বাড়িতে শাবাব নেই। ছেলে বলতে আদ্র আর আজিম আহমেদের দূরসম্পর্কের আত্মীয়ের ছেলেপুলে আছে, তবে তারা বয়সে অতটাও উপযুক্ত নয়। কেউ 12 বছরের তো কেউ 14 বছরের। উপযোগ্য কন্যাদের অভাব পড়েনি, কিন্তু বাইরের এমন করুণ দশায় কে যে যায় সেই নিয়ে দুশ্চিন্তায় পড়লেন আজিম সাহেব। ব্যালকনিতে দাঁড়িয়ে বারবার সময় মাপল হীর। হাতে সময় একদমই নেই। যা করবার এক্ষুনি করতে হবে। দরকার পড়লে সে নিজেই যাবে তাদের আনতে। বৃষ্টির কারণে তো আর বিয়ের নিয়মকানুন পিছিয়ে থাকতে পারে না। বাইরের পরিস্থিতির সম্বন্ধে বিবেচনা করেই চটপট রেডি হতে গেল সে। তার রুমেই বৃষ্টির ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গোল বৈঠক বসিয়েছে সবাই। আলোচনার মধ্যমণি বিয়ে এবং বিয়ের কোণে। লাল রঙা শাড়িতে পরিপূর্ণ বউ হয়ে না উঠলেও অসাধারণ ফুটেছে সানিয়ার গায়ে। নাকের বাপাশে জলজল করে জ্বলছে মায়ের দেওয়া স্বর্ণের নোজপিনটা। ঠোঁটে গাঢ় লিপস্টিক, চোখে গাঢ় কাজল, কপালে লাল টিপ, দুহাত ভর্তি লাল রেশমি চুড়ি।
সবই নাজমা বেগমের বাছাই করা সাজগোজ। ভীষণ মিষ্টি লাগছে সানিয়াকে, মুখে সারাক্ষণ চুরেই থাকে মিষ্টি হাসি। মাঝে মাঝে নাজমা বেগম ভাবেন তার এই মেয়েটা বোধহয় এমন সুন্দর করে হাসতেই জমেছে, এমন সাজেই প্রথম সানিয়া, তাই হয়তো একটু বেশিই ফুটেছে তার সৌন্দর্য। তাছাড়া লোকমুখে শোনা কথা, বিয়ের শাড়ি গায়ে উঠতেই নাকি মেয়েদের সৌন্দর্য আরও কয়েক গুণে বেড়ে যায়। সানিয়া যার জলজ্যান্ত প্রমাণ। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভাঁচিন জামাটা আরেকটু টেনে ঠিক করে নিল হীর। খোলা চুলগুলো হাতখোপার সাহায্যে উঁচিয়ে বেঁধে সামনে থেকে কিছু চুল বের করে দিল। কানে গোল দুটো ইয়াররিং ঝুলিয়ে নিল। চোখে টানলো কাজলের সরু রেখা। ঠোঁটে লিপস্টিকের ছোঁয়া পড়ল কিনা ঠিক ঠাউর করা গেল না। সাদা চুড়িদার পরেছে সে, ওড়নাটা গায়ে জড়িয়ে নিল। যাওয়ার উদ্দেশ্যে তাড়াহুড়োর উপর হাঁটা ধরতে ব্যস্ত ভঙ্গিতে পিছু ডাকলো সানিয়া। হীর, কোথায় যাচ্ছিস? সানিয়ার থেকে দ্বিগুণ ব্যস্ততা দেখালো হীর। দাঁড়িয়ে থাকাও যেন তার জন্য মহা পাপ হবে। স্বল্প সময় কথা বলে সময় নষ্ট করা বোকামো, তাই সে যেতে যেতে জবাব দিল, ফিরে বলবো। মানে? ভেতর থেকে সানিয়ার চিন্তিত স্বর ভেসে আসলো, কিন্তু হীরের কাছে জবাব দেওয়ার মতো সময় নেই। সে দ্রুত চলে গেল আদ্রের কাছে। আদ্র শাবাবের রুমে থাকে। হীর শাবাবের রুমের সামনে গিয়ে প্রথমে খানিক থামকাল, অতঃপর বুকে বল নিয়ে চলে গেল ভেতরে। আদ্র ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। পেছন থেকে যে আচমকা হীর তাকে টেনে নিয়ে বেরিয়ে আসবে তা যেন কোসপিন কালেও ভাবতে পারেনি আদ্র। আকস্মিক চমকে উঠল সে। হাঁক ডাক পারবে এমন সময় হীরের মুখটা দেখতেই যেন স্বস্তি মিলল। তারপর আবার হঠাৎই চেঁচিয়ে উঠল আদ্র। ইচ্ছাকৃত ভয় পাওয়ার ভান ধরে বলে উঠল, কিছু না বলে কুত্তার মতো এমন থাবা মারলি কেন? এক মুহূর্তের জন্য তো মনে হচ্ছিল নিজের এলাকা ছেড়ে বুলডগের এলাকায় ঢুকে পড়েছি। আদ্রের উদ্ভট কথা শুনে হীর থমকে গেল। লাল চোখে তাকিয়ে বলল, জলদি বের হতে হবে, কথা না বাড়িয়ে চল। কোথায় বেরোবো এই ঠান্ডার দিনে? হীর হাঁটা ধরতে নিয়ে আবারও থমকে গেল তার কথায়। মুখ কুঁচকে মাথার চাটি মেরে বলল, চুপ কর আর জলদি হাঁট। আদ্র মুখ বাঁকিয়ে চিন্তার সাগরে ডুব দিল। হীরকে হেঁটে যেতে দেখে তার পেছন পেছন হাঁটা ধরে বলল, আমরা কোথায় যাচ্ছি রে? তোর শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি যাবি ভালো কথা, কিন্তু এই ঠান্ডার দিনে কেন বাপ? চকচকা ফকফকা কোনো দিনে জানা। উফ, তুই এত বেশি কথা কেন বলিস বলতো? উফ, তুই এত কম কথা কি করে বলিস বলতো? আমার তো মনে হয় মানুষ বেশি চুপচাপ থাকলে অতি দ্রুত মরে যায়। উল্টো, মানুষ অতিরিক্ত কথা বললে অতি দ্রুত মরে যায়। তার মানে কি আমি আগে মরবো? অস্বাভাবিক কিছু না, তুই যে পরিমাণ অস্বাভাবিক কথা বলিস তাতে অতি দ্রুত মরে যেতে তোর সময় লাগবে না। আদ্র কাঁদো কাঁদো মুখ করে তাকালো। তাতে হীরের দৃষ্টি আকর্ষণ হলো না বুঝতেই কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, এই দোস্ত। হীর আর চোখে একবার তাকালো। আদ্র নাটক বুঝে স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, কি? আদ্র চোখে মুখে অসহায় ভাব ফুটিয়ে তুলে বলে উঠল, আমি মরলে তুই কাঁদবি? না। পাষাণ মহিলা, ওকে যে কোন দুঃখে বেস্ট ফ্রেন্ড হিসেবে চুজ করেছিলাম কে জানে। ভেবেছিলাম আহা সোনাই সোহাগা, কত লক্ষ্মীকান্ত মেয়েটা। ওকে যদি বেস্ট ফ্রেন্ড করতে না পারি তাহলে তো জীবনই বৃথা। এখন তো দেখি তোকে বেস্ট ফ্রেন্ড করে আমারই জীবন বৃথা। আদ্রের কথা শুনে হীর মনে মনে হাসলো, জবাব দিল না। ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই দেখা মিলল আজিম সাহেবের। সোফায় বসে আছেন মনিকার সাথে, গল্প জুড়েছেন বেশ। হীর হাসি মুখে এগিয়ে গেল আজিম সাহেবের পানে। আজিম সাহেব তাকে এগিয়ে আসতে দেখেই হাত বাড়িয়ে দিয়ে কাছে বসালেন। আদুরে গলায় জিজ্ঞেস করলেন, মামনি, হঠাৎ বাবাইয়ের কাছে কিছু দরকার? হীর আজিম সাহেবকে আলগা করে একবার জড়িয়ে ধরে বলল, হ্যাঁ বাবাই, মেহেন্দি ডিজাইনারদের নিতে যাচ্ছি আমি আর আদ্র। ওনারা মাঝপথে কেমন করে আটকে গেলেন বলো তো? কাউকে না কাউকে তো যেতেই হবে বলো। আর তোমার ছেলেও তো নেই এখন বাড়িতে, একমাত্র ছেলে বলতে আদ্র আছে। ওকে একা কি করে যেতে দেই? তাই ভাবলাম আমরা দুজন গিয়ে ওনাদের নিয়ে আসি। আজিম সাহেব চিন্তিত কণ্ঠে বলে উঠলেন, কিন্তু মামনি, বাইরের অবস্থা যে একদমই ভালো না, এর মধ্যে যাওয়া কি ঠিক হবে? কিচ্ছু হবে না বাবা, আমরা দুজন আসছি তো, ঠিক সবটা ম্যানেজ করে নিতে পারবো। সবই ঠিক আছে, কিন্তু তবুও। আর কিন্তু করো না, এবার আমাদের বের হতে হবে বাবাই। আসি মনি। মনিকা মিষ্টি হেসে জবাব দিল, সাবধানে যাবে মা, ওখানে পৌঁছে একটা কল করবে, আর ওনাদের গাড়িতে নিয়ে ওঠার সময়ও একটা কল করবে, কেমন? সাবধানে যেও। হীর মনিকার ন্যায় হেসে জবাব দিল, জো হুকুম রাজমাতা। মনিকা হেসে উঠল, সাথে যোগ হলেন আজিম সাহেবও। হীর মৃদু হেসে তাদের থেকে বিদায় নিয়ে ছুটে গেল রান্নাঘরে। নাজমা বেগম কাজ করছেন।
রান্না করার ভার পড়েছে শিলা এবং রুবির ঘাড়ে। তিনি কাটাকুটি করে তাদের দুজনকে সাহায্য করছেন। রান্নাঘরে দরজায় হীরকে দেখতেই নাজমা বেগমের ঠোঁটের কোণে দেখা গেল এক চিলতে মিষ্টি হাসির। হীর তাকে বাইরে যাওয়ার কথা বলে খুব দ্রুত বিদায় নিল। ছাতা মাথায় ধরে গাড়িতে বসতেই গাড়ি ছুটল যাত্রাপথে। বাইরে মুষলধারে বৃষ্টি, আশেপাশে কিছুই তেমন স্পষ্ট দেখা যায় না। ড্রাইভার গাড়ি ধীরেই চালাচ্ছে বিপদের আশঙ্কা বুঝে। হীর আশপাশ ভালো করে দেখতে দেখতে হঠাৎ চোখ পড়ল আদ্রের শুকনো মুখে। ভুরু কুচকে জিজ্ঞেস করল, কি হলো তোর? আদ্র ভীষণ চিন্তিত ভঙ্গিতে জবাব দিল, আমি বললে তুই কানবি না দোস্ত? উফ আদ্র, এবার একটা মার খাবি তুই। আদ্র দুঃখী দুঃখী গলায় বলল। আচ্ছা থামলাম, কিন্তু আরেকটা কথা। হীর গালে ফুলিয়ে নিঃশ্বাস ছেড়ে বিরক্তি ভঙ্গিতে বলল, কি কথা? আমি বললে তুই কান্তি নো, ক দেহি ভালো কইরা। হীর এবার সত্যি সত্যি মার শুরু করলো আদ্রকে। হীরের হাতে মার খেয়ে আদ্র হাঁক ডাক পেরে আবার নিজেই হেসে পড়ল, যা দেখে হীরের পক্ষেও আর হাসি চেপে রাখা সম্ভব হলো না। বাসায় ফেরার তারা। এদিকে ফাইল চেক করে একটা সলিউশনে আসাটাও খুব বেশি জরুরি। একের পর এক ফাইল ঘেটে চলেছে শাবাব। এক একটা পয়েন্ট মিলিয়েই চলেছে। মাথায় চলছে হাজারটা প্রশ্ন, কিন্তু উত্তর ফাঁকা। হঠাৎ মাথাটা ভীষণ ফাঁকা ফাঁকা হয়ে উঠল শাবাবের। কেসটাই যতই মনে হয় জট খুলে আসছে, ততই যেন আরো পেছিয়ে যাচ্ছে। সবটা ঘেটে যাচ্ছে, একটার সাথে আরেকটা গুলিয়ে যাচ্ছে। হাজার খানেক প্রশ্ন উঠছে, কিন্তু উত্তর খুঁজতে গেলে প্রশ্নগুলো নিজের কাছে স্রেফ অবান্তর বলে বোধ হচ্ছে। কিন্তু না, এই প্রশ্নগুলোর মাঝে লুকিয়ে আছে প্রায় অনেকটা রহস্য। মাত্র কয়েকটা প্রশ্নের উত্তর পেলেই খুলে যেত অনেক রহস্যের দরজা। কিন্তু উপায় কি? কার কাছে মিলবে এই রহস্যের সমাধান? প্রশ্নের উত্তর। স্যার, সানিয়া ম্যামের কল। তাড়াহুড়ো ভঙ্গিতে শাবাবের দিকে ফোনটা এগিয়ে দিলেন কিরণ। শাবাব দীর্ঘশ্বাস ফেলে মুখ উঁচিয়ে তাকালো। ফাইলটা এক হাতে বন্ধ করে অন্য হাতে ফোনটা কানে তুলে স্বাভাবিকভাবে কথা বলল। হ্যাঁ সানি বল। ভাইয়া তুই কোথায়? আমি একটু বাইরে আছি রে, কাজে। অনেক হয়েছে তোর কাজ। বাইরে ওয়েদার দেখেছিস কেমন ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে? আর ওই বৃষ্টির মধ্যে হিটটা বেরিয়ে গেল মেহেন্দি ডিজাইনারদের পিক আপ করতে। তারা নাকি মাঝপথে আটকে পড়েছে। বাড়িতে আদ্র ছাড়া আর কোনো ছেলেও ছিল না, তাই হিট আদ্রকে নিয়ে তাদের নিতে চলে গেছে। হোয়াট? মেয়েটার কি মাথা খারাপ নাকি? এই ওয়েদারে কেউ বাইরে বের হয় কোনো বিপদ আপদ হয়ে গেলে? বাবা, মনি, মা কেউ ওকে বারণ করেনি, সবাই যেতে দিল। কেউ বাইরের অবস্থার কথা ভাবলো না। মা না হয়ে জানে না, তাই কিছু বলেনি। কিন্তু বাবা, মনি তারা তো দেখেছে বাইরের অবস্থা, তবুও যে কি করে যেতে দিল বুঝতে পারছি না। মনি ওকে বারণ করেনি? না রে, কেউ বারণ করেনি। ঘন্টাখানেকের বেশি সময় বেরিয়ে গেল, এখনো ওদের খবর নেই। ফোন করছি বারবার, কিন্তু ফোনে নেটওয়ার্ক জনিত সমস্যার জন্য কল যাচ্ছে না। কি করে বলতো? এবার তুই কিছু একটা কর ভাইয়া, মা জানতে পারলে ভীষণ দুশ্চিন্তা করবে রে। আচ্ছা আচ্ছা, তুই আগে রিল্যাক্স হ, আমি দেখছি। শাবাব কল কেটে দ্রুত উঠে দাঁড়াতেই সবার চিন্তিত মুখগুলো ধরা দিল শাবাবের চোখে। শাবাব নিজেও ভীষণ চিন্তায় পড়ল। এমন একটা সিচুয়েশন শত্রুদের জন্য তো হাতে চাঁদ পাওয়ার সমান। শাবাব চিন্তাক্লিষ্ট কণ্ঠে বলল, হীরের বিপদ, আমাদের এক্ষুনি বের হতে হবে। সবাই উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল। শাবাব দ্বিতীয় বাক্য উচ্চারণ না করে দ্রুত কদম ফেলে বেরিয়ে গেল। বাকিরা কোনো মতে স্যালুট ঠুকে তারাও ছুটল তার পেছন পেছন। ইভান বসলো ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট দিতেই শাবাব ফোন থেকে লোকেশন বের করে ইভানের সামনে ধরল। ইভান হ্যাঁ সূচক মাথা নেড়ে গাড়ি টানলো। আমরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো দোস্ত? তোর মেহেন্দি ডিজাইনাররা কই? হীর ভীত চাহনিতে দেখলো চারপাশ। ঢোক গিলে ফোন বের করে মেহেন্দি ডিজাইনারদের সবার নাম্বারে একবার করে ডায়াল করলো। একাধারে সব কটা নাম্বারই বন্ধ বলল। হীরের গলা শুকিয়ে আসতে লাগলো। আদ্রের কপালের মাঝেও চিন্তার সূক্ষ্ম ভাঁজ দেখা গেল। তারা গাড়ি পার্ক করে মেহেন্দি ডিজাইনারদের দেওয়া লোকেশনে এসে দাঁড়ালো, কিন্তু চারপাশে দূর দূরান্তের কোথাও কোনো মানুষ নেই। একদম শুনশান নিরিবিলি জায়গা, তার উপর এমন বৃষ্টি। দু কদম যে এগিয়ে দেখারও জো নেই। হীরের বুকের ভিতর কাঁপছে। মেহেন্দি ডিজাইনারদের ব্যবহার করে এটা কোনো বড় ধরনের ষড়যন্ত্র নয় তো? এখন কোনো বিপদ হলে কি হবে যদি হামলাকারীরা কেউ হামলা করে বসে? কিছু বলবি তো? আদ্র আবারও চিন্তিত স্বরে প্রশ্ন করল। হীর অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো আদ্রের দিকে। হীরের অসহায় দৃষ্টি দেখে আদ্রের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। অন্তরাত্মা অবধি চিৎচির করে বলে উঠল। আদ্র জড়ানো কণ্ঠে বলে উঠল,
এটা কারোর প্ল্যান। হীর গাল ফুলিয়ে নিঃশ্বাস ছেড়ে দুহাতে নিচের পুরো মুখ একবার মালিশ করলো। অতঃপর নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, হতে পারে, বাট আমাদের ভয় পেলে চলবে না দোস্ত। সাহস রাখতে হবে। আজ অ্যাটাকাররা অ্যাটাক করলে আমরা নিজেরাই ফাইট করব, নিজেদের সেভ করব। বি স্ট্রং। আদ্র হীরের হাতটা শক্ত করে চেপে ধরে বলল, ভয় পাচ্ছিস? ধুর, কি যে বলিস না। দেখ হীর, এখন এখানে যা কিছুই হয়ে যাক না কেন, আমাদের স্ট্রং থাকতেই হবে। থাকতেই হবে মানে থাকতেই হবে। আমি জানি তুই ভয় পাচ্ছিস, ইভেন আমিও তো ভয় পাচ্ছি না তা কিন্তু নয়, আমারও ভয় হচ্ছে। তবে আমার বিশ্বাস আমরা ভয় না পেলে আমরা লড়তে পারবো। ওকে, আমরা ভয় পাবো না। আদ্র ঢোক গিলে চারপাশে একবার দৃষ্টি নিক্ষেপ করলো। তার হাত জোড়া কাঁপছে, পা জোড়াও কাঁপছে। সে খুব ভালো করেই জানে এক্ষুনি তাদের উপর ভয়াবহ আক্রমণ শুরু হবে, যার পরিণতি মৃত্যুও হতে পারে। দোস্ত দেখ, ওটাকে। আদ্রের বুকের ভিতরটা ছ্যাত করে উঠল হীরের কাঁপা কাঁপা কণ্ঠে। হীরের দৃষ্টিকে অনুসরণ করে সামনের দিকে ভালো করে তাকাতেই দেখল কেউ একজন হেঁটে আসছে তাদের দিকে। আদ্রের মনে হলো সে লোকটাকে চেনে, খুব ভালো করেই চেনে। মাথায় ছাতা ধরেও বৃষ্টির পানি থেকে নিজেকে বাঁচাতে ব্যর্থ হলো লোকটি। দ্রুত পায়ে এগিয়ে আসলো হীরদের দাঁড়ানো জায়গায়। টিনের ছাউনি দিয়ে মোটামুটি দাঁড়ানোর একটা অবস্থা আছে সেখানে, তাই দ্রুত গতিতে পা চালালো সে। বৃষ্টির মুষলধারায় হীর এবং আদ্র এখনো ঠিক দেখে উঠতে পারেনি লোকটার মুখ, তবে হাঁটা চলায় বেশ পরিচিত বলেই বোধ হচ্ছে হীর এবং আদ্রের। পরনে ধূসর রঙের শার্ট আর জিন্সের প্যান্ট, পায়ে চামড়ার স্যান্ডেল, মুখ ভর্তি দাড়ি, মাথায় এক ঝাঁক চুল, উজ্জ্বল শ্যামা গায়ের রং, চোখের চাহনি তীক্ষ্ণ। বরাবর যেমন শত্রুপক্ষের আক্রমণের ভয় নিয়ে থাকে, আজও তার ব্যতিক্রম নয়। হীরের বুকে বল এলো, মনটা হাঁক ঢাক পেরে বলে উঠল, এটা তো সিয়াম। আদ্র বড় করে দীর্ঘশ্বাস ফেলে হীরের হাতটা ঝাঁকি দিয়ে বলল, দোস্ত সিয়াম। হীর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, এই সিয়াম। বৃষ্টির এমন ভয়াবহতার মাঝে নিজের নাম নিয়ে কে ডাকে? দূর থেকে অবশ্য দেখা যাচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মুখগুলো তো বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে ওই মেয়েটাই ডেকেছে। তাকে চেনে নাকি? আবার হাতও নাড়ছে। শিয়াম অবাকের শীর্ষে পৌঁছে কিছুক্ষণ চেয়ে থেকে আবারও হাঁটা ধরল। কাছাকাছি গেলে হয়তো মুখ দেখে চিনলেও চিনতে পারে। শিয়াম খুব সাবধানে হেঁটে হেঁটে হীরদের সামনে গিয়ে দাঁড়াতেই সে চমকে উঠল, অবাক কণ্ঠে বলল, হীর, আদ্র, তোমরা এখানে? হীর দম ছেড়ে বাঁচল, নিশ্চিন্ত গলায় বলল, সে ছাড়ো, আগে বলো তুমি এখানে কি করে? কোথাও যাচ্ছিলে? শিয়াম ছাতা বন্ধ করতে করতে বলল, এই সামনে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম, বাড়িতে ফিরবো। মা বেশ অসুস্থ, দেখাশোনা করার কেউ নেই, তাই ভার্সিটি বন্ধ দিয়ে গ্রামে ফিরবো বলে বাসের টিকিট কাটতে এলাম, কিন্তু এসে পড়েছি মহা ফ্যাসাদে। কি হয়েছে তোমার মায়ের? জ্বর ঠান্ডা হয়েছে নাকি? পাশের বাড়ির কাকিমা জানালো। আমার মা কেমন তত জানোই, নিজের সমস্যার কথা সে কখনো মুখ ফুটে বলবে না, তাই পাশের বাড়ির কাকিমাকে বলে এসেছিলাম মায়ের খেয়াল রাখতে, আর কোনো সমস্যা হলে যেন আমায় জানায়। তোমার মা ভীষণ নরম মানুষ, তাই না? শিয়াম অবাক হওয়ার চেষ্টা করে বলল, তুমি কি করে বুঝলে? হীর হেসে জবাব দিল, এই যে সে নিজে নরম বলে বাকিদের এমনই ভাবে তুমি তার অসুস্থতার কথা জানলে খুব ভেঙে পড়বে, খুব মন খারাপ করবে, দুশ্চিন্তা করবে, তাই জানাতে চায় না। শিয়াম মুচকি হাসল। আদ্রের পানে একবার তাকিয়ে পুনরায় বলে উঠল, তা দুই বন্ধু মিলে কি করা হচ্ছে এখানে? কারোর জন্য অপেক্ষা করছো? আদ্র আর হীর মুখ চাওয়াচাওয়ি করলো। আদ্র আমতা আমতা করে বলল, হ্যাঁ সেরকমই। আদ্রের কথায় সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করলো শিয়াম। হীরের দিকে তাকিয়ে চিন্তাক্লিষ্ট কণ্ঠে বলল, কিছু হয়েছে হীর? তোমাদের দুজনকেই ভীষণ ভীত লাগছে, সব ঠিকঠাক তো? হীর আস্তে ধীরে সব খুলে বলল শিয়ামকে। সবটা শুনে শিয়ামের মনেও ভয় ঢুকলো। এমন নিরিবিলি জায়গায় খুন খারাপি হওয়া আহামরি কিছু নয়, আর তার উপর হীরের শত্রুপক্ষরাও তো দুজো একজন নয়। সবটা ভেবে শিয়াম দীর্ঘ নিঃশ্বাস ফেলে আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সন্দেহজনক কিছু মনে না হতেই তাদের উদ্দেশ্যে বলল, এখনো পর্যন্ত সন্দেহের জন্য কাউকে চোখে পড়েছে? হীর আদ্র একত্রেই না সূচক মাথা নাড়ালো, অর্থাৎ না। শিয়াম নিজের ফোন বের করলো, কাউকে একটা কল করে দ্রুত আসতে বলল এখানে। হীর প্রশ্নবিদ্ধ মুখ করে তাকিয়ে রইল কিছুক্ষণ। শিয়াম কল কাটতেই হীর তাড়াহুড়ো করে প্রশ্ন করতে নিলে তার আগেই শিয়াম বলে উঠল, তোমরা যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও হীর,
এখানে বেশ কিছুক্ষণ যাবৎ নাকি কিছু অপরিচিত লোকজনের চলাচল দেখা যাচ্ছে। ব্যাপারটা সন্দেহজনক। হীরের ভয়টা পুনরায় জাতা দিয়ে বসলো। আদ্র অস্থির কণ্ঠে বলে উঠল। হ্যাঁ হীর, আমারও মনে হয় আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। হীর বড় বড় নিঃশ্বাস ফেলে বলল, যাব, কিন্তু মাঝপথে যে আবারও অ্যাটাক হওয়ার অনেক সুযোগ আছে, তখন আমরা কি করব? শিয়াম আগে পরে চিন্তা করে বলে উঠল। আমি তোমাদের কিছুটা পথ এগিয়ে দিতে পারি। সেফ জায়গা বুঝে আমি না হয় নেমে যাব। হীর খুশি হয়ে গেল শিয়ামের প্রস্তাবে। আদ্রও এক প্রকার স্বস্তি পেল। চারপাশ ভালো করে নজর বুলিয়ে তিনজনেই উঠে গেল গাড়িতে। গাড়ি ছুটল বাড়ির পথে। তিনজনের মনই দুরু দুরু কাঁপছে। ভয়, চিন্তা সবটাই যেন অন্যরকম হয়ে ঘেটে যাচ্ছে। শত্রুরা প্ল্যান করেও আজ মুখ ফিরিয়ে চলে গেল। কিন্তু কেন? হীরদের গাড়ি মেইন রোডে ঢুকে যেতেই শাবাবদের গাড়ি এসে থামলো সেখানে। শাবাব দ্রুত গাড়ি থেকে নেমে হয়রান হয়ে হীরকে খুঁজতে লাগলো। সঙ্গে তো আদ্রও ছিল, কিন্তু লোকেশন মতো এখানে তো দুজনের কেউই নেই। ভয়ে শাবাবের হাত পা জমে যাচ্ছে। কোথায় গেল দুজনে? শত্রুরা বড় কোনো ক্ষতি করে দেয়নি তো তাদের? শাবাব পাগলের মতো চেঁচিয়ে চেঁচিয়ে ছানমান করে চারিপাশে খুঁজতে লাগলো হীর আর আদ্রকে, কিন্তু কেউ যে কোথাও নেই। ইভান, মাহুদি এবং আভিক তারাও ছুটোছুটি করতে আরম্ভ করে দিয়েছে এতক্ষণে। বৃষ্টির ভেতরে ভিজে পুড়ে সব জায়গা ঘুরে খুঁজতে লাগলো তাদের, কিন্তু কারোরই হদিশ মিলছে না। কিরণ শাবাবের সাথে ছোটাছুটি করার মাঝে বলে উঠল,